একটা সময় আসে যখন মানুষ চুপ হয়ে যায়, কারণ সব কিছু বলাও যায় না, সহ্যও করা যায় না। হ্যালো লিসেনার্স, স্বাগতম সবাইকে রোকসানাস লাইফ ক্যানভাসে, যেখানে গল্প শোনা মানে কারোর জীবনের একটা পৃষ্ঠা উল্টে দেখা। আমি রোকসানা, আজ শোনাবো ইলমা বেহরোজের পদজ উপন্যাসের 32তম পর্ব। তুমি যদি এখানে গল্পের সাথে হাঁটতে থাকো, তাহলে তুমি শুধু শ্রোতা নও, তুমি পদ্মজার একজন নীরব সাক্ষী। চলো, চোখ বন্ধ করো, মন খুলো, পদ্মজা আসছে। পর্ব নম্বর 32। মাদানী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে। পদ্মজা তা এক মনে চেয়ে দেখছে। রাত অনেকটা, আমির ঘুমাচ্ছে। 3 দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে। সারাক্ষণ আড্ডা, লুডো খেলা। পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে। আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুর বাড়ি। মা বাবা, ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে আসে। মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে। জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ। আধার ভেদ করে একটা আলোর ছোঁয়া লাগে চারপাশে। এ সময় কে এলো? পদ্মজা ঘাড় ঘুরে তাকালো। মাকে দেখে একগাল হাসলো। হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন। কিঞ্চিত রাগ নিয়ে বললেন, এত রাতে একা ঘাটে এসেছিলি কেন? মার খাসনি অনেকদিন, বিয়ে হয়েছে বলে আমি মারবো না নাকি? হেমলতার ধমকে পদ্মজা মেরুদণ্ড সোজা করে থমথম হয়ে দাঁড়ালো। মা শেষ কবে মেরেছে পদ্মজা মনে করতে পারছে না। তিনি যেভাবে বললেন মনে হলো না জানি কত মেরেছেন। তাই সেও ভয় পাওয়ার ভান ধরল। যাচ্ছি ঘরে। পদ্মজার গলা। কি জন্য এসেছিলি? ঘুম আসছে না? হেমলতার কণ্ঠটা নরম শোনালো। কাল চলে যেতে হবে, তাই মন খারাপ হচ্ছিল। হেমলতা হারিকেন মাটিতে রাখেন, তারপর 2 হাতে পদ্মজাকে বুকে টেনে নেন। পদ্মজার কান্নারা বাঁধন ছেঁড়া হলো। মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই পার হলো। এত সহজে কাঁদিস কেন? মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা। তুমি সাথে চলো। পাগল মেয়ে বলে কি? কান্না থেমেছে? পদ্মজা 2 হাতে উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে বলল, আমির তো ঘুমে, তুইও ঘুমিয়ে পড় গিয়ে। পদ্মজা মাথা নাড়ালো। 2 কদম এগিয়ে আবার চটজলদি পিছিয়ে আসে। মাকে জিজ্ঞাসা করে, তুমি ঘুমাবে না আম্মা? ঘুমাবো, চল। আম্মা? হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালেন। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছ, কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা। কেন মনে হলো আরও কিছু আছে? হেমলতার কণ্ঠটা অন্যরকম শোনালো। মনে হয়নি, এমনি বলে রাখলাম। পদ্মজা নতজানু হয়ে নিজের নখ খুঁটাচ্ছে। হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কেটে যায় অনেকটা সময়। তিনি ঢোক গিলে গলা ভেজান। তারপর বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো। নিশ্চয়ই এখন সব বলবেন আম্মা। হানি খালামনির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন এখনই জানা যাবে। হেমলতা আশায় পানি ঢেলে দিলেন। এখন ঘুমোতে যা, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখে মুখের উজ্জ্বলতা নিভে গেল। মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন? পদ্মজা সরাসরি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারছে না। জড়তা ঘিরে রেখেছে তাকে। মা সবসময় নিজ থেকে সব বলেন। নিশ্চয়ই কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন। পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল, একদিন আম্মা বলবে, অবশ্যই বলবে। কালো মেঘে ঢাকা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা। সন্ধ্যার আজান পড়বে। চারিপাশে এক মায়াবী ঘন ছায়া। মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্তটা একটুও স্বস্তির ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে? তবে হেমলতার চোখ শুকনো ছিল। মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল কে জানে। হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্যে। তিনি আবার বসে পড়েন। হেসে ফেললেন। পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি। এটা ভাবতে অবশ্য ভালো লাগে। হেমলতা আকাশের দিকে তাকান। চোখ দুটো জ্বলছে। জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সেই হাসি! মাটিতে হাতের ভর রেখে উঠে দাঁড়ান তিনি। এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন। উঠোনে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেট খোলা ছিল। পাতলা অন্ধকার ভেদ করে একটি নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে। হেমলতার নারী ছায়াটির স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। অনেক দেরি করলেন আসতে। বাসন্তী উঠোনে পা রেখে বললেন, আপনি আমাকে চিনেন? হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগটা নিতে হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন। মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন। আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই। আপনি আমাকে চিনলেন কিভাবে? সে যেভাবেই চিনি। জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনে একা আসতে পারতেন লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছে। শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে?
তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে থাকতে হবে। বাসন্তীর ধবধবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে। হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার। হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন, আপনি বিব্রত হবেন না, এটা আপনারও সংসার, আসুন। হেমলতা আগে আগে এগিয়ে যান। বারান্দা অব্দি এসে পিছনে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন। হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন, তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো, তুমি এখানে আইসো কেন? মোর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন। মোর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকেই মোর্শেদ এবং তার সম্পর্কে ফাটল ধরে। মোর্শেদ ত্যাগ করে তাকে, কিন্তু তিনি এক সময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক। সংসারের প্রতি টান অনুভব করে, ফিরে আসতে চান। মোর্শেদ জায়গা দিলেন না। ততদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন। মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে, নিজের সন্তানদের কাছে। বাইর হয়ে যাও কইতাছি, বাইর হও আমার বাড়ি থেকে। মোর্শেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বললেন। বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন। চোখ গরম করে মোর্শেদের দিকে তাকান, বললেন, এটা আমারও সংসার, আমি যাব না। বাসন্তী বালায় বালায় কইতাছি, যাও এখান থেকে, নইলে তোমার লাশ ফালাইয়া দিয়াম আমি। বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না। হেমলতা উঠোনে নেমে আসেন। যখন বিয়ে করেছো তখন হুঁশ ছিল না, এখন সংসার দিতে আপত্তি? তুমি জানো না লতা, এই মহিলা কতটা খারাপ। এই মহিলা লোভী, লোভখোরের বাচ্চা, মাদারির বাচ্চা। কি সব বলছো, মুখ সামলাও। মোর্শেদের কপালের রগ দপদপ করছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। বাসন্তীকে পিটাতে হাত নিষ্পিস করছে। তবুও হেমলতার কথায় তিনি থামলেন, কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে। হেমলতা বললেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও, ওনার কথা মনে নেবেন না। আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হয়ে যাইব। হেমলতা মোর্শেদের চোখের দিকে তাকান, ইশারায় কিছু একটা বলেন। এরপর বাসন্তীকে বললেন, আপনি যান, সদর ঘরের ভেতরের দরজার বাম দিকে যেই ঘরটা, সেখানেই যান, দেখিয়ে দিতে হবে। বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকেন। হাত পা কাঁপছে তার। হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে। সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন। গত কয়েকদিন জ্বরে এতই নেতিয়ে গিয়েছিলেন যে ওঠার শক্তিও ছিল না। শরীরটা একটু চাঙ্গা হতেই আবার আসেন। এত সহজে সব পেয়ে যাবে জানলে জ্বর নিয়েই চলে আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে, বললেন, কেন এমনটা করলা? আমি এর সাথে থাকতে পারবাম না। ঠান্ডা হও তুমি, তুমি কিছুই জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন, লোকজন নিয়ে এসেছিলেন। এরপরই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে। পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন। বিয়ের দিন বেয়াই সব বললেন। বেয়ার কাছে কামরুল মিয়া অভিযোগ করেন। বেয়াই কামরুল ভাইকে বলেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে, এতে ওনার সম্মান নষ্ট হবে। যে বাড়িতে ছেলে বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে, বউ আবার একজন পরনারীর মেয়ে, অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে, এসব সত্যি অসম্মানজনক। তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নেই। আর বাসন্তী আপার তো দোষ নেই। সবচেয়ে বড় কথা, আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার, খুব দরকার। হেমলতার শেষ কথাগুলো করুণ শোনালো। মোর্শেদ বিস্ময়ে তাকিয়ে আছেন। বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছেন না। মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তারে আমি মানতে পারতাছি না, বুঝাইয়া শুনে বাইর কইরা দাও। তুমি আমার কথাগুলো শুনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও। আমি জানি না সে কি করেছে, যাই করুক ক্ষমা করে দাও। মোর্শেদের মাথায় খুন চেপেছে। তিনি কি করবেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না। ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পিছনে চলে যান। নৌকা নিয়ে বের হবেন। রাতে বোধহয় ফিরবেন না আজ। আজান পড়েছে, বৃষ্টির বেগ বেড়েছে। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায়। গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়, সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল। কোনো নারী সতীন মানতে পারে? বাধ্য হয়ে মানতে হচ্ছে। ভাগ্য বাধ্য করেছে, নয়তো তিনি এত উদার নন। কখনোই অন্যকে নিজের সংসারের ভাগ দিতেন না। সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন, কখনো মোর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন। যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন, যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, যার জন্য মোর্শেদের মার খেয়েছেন, তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না, কখনোই না। হেমলতার শরীরে কাটা ফুটেছে। তিনি কোনো মতে কান্নাটাকে গিলতে চাইলেন। বাসন্তীর গলা কানে এলো, আপনি কাঁদতেছেন? হেমলতা চমকে তাকান। লজ্জায় চোখের জল মোছার সাহস পাননি। চোখে জল নিয়েই হাসলেন। বাসন্তী হতবাক। কি অসাধারণ নারী, কি অদ্ভুত সে। বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন, ছেলেমেয়েরা কই? বড় মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে আছে। আজই ফের যাত্রা শেষ করে শ্বশুরবাড়ি গেল। মেজো আর ছোটটা তাদের নানা বাড়ি গেছে। বড়টার জন্য কান্নাকাটি করছিল, তাই আম্মা নিয়ে গেছে। ঘরে একটা সুডু স্যারা ঘুমাচ্ছে। কে সে? প্রান্ত, আমারই ছেলে।
শুনছিলাম 3 মেয়ে শুধু। হেমলতা আর কথা বাড়ালেন না। রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, আপনি কলপারে যান, কাপড় পাল্টে নেন, আমি খাবার বাড়ছি। পদ্মজা মুখ ভার করে বসে আছে। রাতের খাবারের সময় ফরিনা বেগম খুব কথা শুনিয়েছেন। কঠিন স্বরে বলেছেন, বাপের বাড়ির আহ্লাদ মিটাই আইসো নিতে, আর কোনোদিন যাইতে কইবা না। এইটাই তোমার বাপের বাড়ি, স্বামীর বাড়ি। আর তোমার ভাই বোনদের কইবা সবসময় আনাগোনা না করতে। বাড়ির কাছে বইলা সবসময় আইতে হইব, এটা কথা না, চোখে লাগে। পদ্মজা বুঝতে পারছে না তার ভাই বোন তো শুধু বউ ভাতের দিন এসেছে, দাওয়াতে আমন্ত্রণ রক্ষার্থে, এজন্য এভাবে কেন বলতে হবে? কান্না পাচ্ছে খুব। আম্মার কথা মনে পড়ছে। পূর্ণা কি করেছে? আসতে তো নিষেধ করে দিল, তাহলে কিভাবে দেখা হবে? আমির ঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত চোখের জল মুছল। পদ্মজার ফ্যাকাশে মুখ দেখে আমির প্রশ্ন করলো, আম্মা কিছু বলেছে? না না। তাহলে কাঁদছো কেন? আম্মার কথা মনে পড়েছে। যেতে চাও? চলো। ওমা, কি কথা এত রাতে? আর দুপুরেই না আসলাম? তাহলে মন খারাপ করো না, আমরা আবার যাব কয়দিনের মধ্যে। বাইরে অনেক হাওয়া বইছে। পদ্মজা জানালা লাগাতে গেল, তখন একটা চিৎকার শুনতে পেল। আমির তা লক্ষ্য করে বলল, বড় ভাবির চিৎকার। রুম্পা ভাবি পাগলের মতো আচরণ করে, পাগলই বলে সবাই। পদ্মজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো। আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে? অসম্ভবের কি আছে? আমার কাছে খটকা লাগছে, ওনার সাথে অন্য কিছু হয়েছে। আমি তো এতটুকুই জানি। আমির চিন্তিত হয়ে বলল। পদ্মজা বলল, আপনি ওনার সাথে দেখা করাবেন আমার? আঘাত করবে তোমাকে। বাধাই তো থাকে, অনুরোধ করছি। পদ্মজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমির সায় দিল। আচ্ছা, ভোরে নিয়ে যাব, তখন সবাই ঘুমিয়ে থাকে। জানেন আপনাদের এই বাড়িটা রহস্যজনক, কোনো গোলমাল আছে। সত্যি নাকি? আমার তেমন কিছু মনে হয় না। আপনি কয়দিনের জন্য আসেন গ্রামে, আর এসব সবাই বুঝে না। ওরে আমার বুঝদার। তবে জিন আছে শুনেছি। আমার এক ফুপু বাড়ির পিছনে পুকুরে ডুবে মরেছিলেন, আর চাচিরে মাঝে মাঝে জিনে ধরে। সে কি? তবে আমি বিশ্বাস করি না এসব। তুমি বিশ্বাস করো? না। আচ্ছা। পদ্মজা কথা শেষ করতে পারলো না। আমির পদ্মজাকে টেনে বিছানায় নিয়ে আসে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, আর কথা না, ঘুমাও। আমি ভর্তা হয়ে যাচ্ছি। এই যে আস্তে ধরলাম। শুনুন না। কি? আমি পড়তে চাই। পড়বে? আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না। আম্মাকে রাজি করাবো। পদ্মজা খুশিতে গদগদ হয়ে উঠল। সেও আমিরকে এক হাতে জড়িয়ে ধরল। এই ছিল পদ্মজা উপন্যাসের 32তম অধ্যায়। তোমার মন যদি একটুও ভারী হয়ে থাকে গল্পটা শুনে, তাহলে জেনে রাখো গল্পটা সার্থক। ধন্যবাদ এই যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য। তোমার মন্তব্য, তোমার সময়, তোমার ভালোবাসা সবকিছুই আমার কাছে অনন্য। আবার আসবো পরের পর্বে নতুন এক টানাপোড়েনের নতুন এক অধ্যায় নিয়ে। সবাইকে জানাই অন্তরের গভীর থেকে ভালোবাসা ও শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।